বেশি পার্সোনাল হলে বলার দরকার নাই। আমাদের সবার জীবনে এমন কিছু না কিছু অতীত থাকে যা নিয়ে কথা বলার ইচ্ছে থাকে না। বিত্তর মতকে সম্পূর্ণরূপে বাধা দিয়ে বিন্দু বলল, ওই ঘটনাটা আপনার জানা উচিত বলেই আমি বলছি। আমি চাই না আমার কোনো অতীত আপনার অজানা থাকুক। বলেই সে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বলতে আরম্ভ করলো, আমার মা নামক মহিলাকে চেনেন না নিশ্চয়ই? মায়ের প্রতি এমন অবজ্ঞতাপূর্ণ সম্বোধনে খানিক বিস্মিত হলো বিত্ত। তার জবাব দেওয়ার পূর্বেই বিন্দু তাচ্ছিল্যপূর্ণ গলায় বলবো, আমিও চিনি না ওই মহিলাকে। আমার খালার কাছে যতটুকু শুনেছি, আমি যখন খুব ছোট ছিলাম, বয়স বোধহয় 2 কিংবা 3 বছর ছিল, তখন সেই মা নামক মহিলাটা আমাকে আর বাবাকে রেখে চলে যায়। অভাবের সংসার মেনে নিতে পারেনি সে। এর মধ্যে আবার আমার জন্ম। বহু কষ্টে আমাকে ততদিন মানুষ করেছিল। পরে কিভাবে যেন কোনো এক এলাকার চেয়ারম্যানের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে সে তার নারী ছেঁড়া মেয়ে আর বৈধ সম্পর্কের স্বামীকে রেখে অবৈধ মানুষটার পেছনে চলে যায়। এরপর আর সে কোনোদিনও আমাদের খোঁজ নেয়নি। আজও মাঝে মাঝে ভাবি, একজন মা এতটা নির্দয় কি করে হতে পারে? স্ত্রী হিসেবে সে না হয় খারাপ হলো, কিন্তু মা হিসেবে একজন কি করে এতটা নিষ্কৃষ্ট চরিত্রের অধিকারী হতে পারে বলেন? আমার না এটা জানা ছিল না। ওই মহিলার পুরনো ছবিটা যতবার আমার চোখের সামনে পড়ে, ততবার ঘৃণায় গা গুলিয়ে আসে আমার। নিজের উপরেও ঘৃণা জন্মায় যখন ভাবি ওই মহিলার পেট থেকে আমি জন্ম নিয়েছি। এই বলে আরেক দফায় কান্নায় ভেঙে পড়ে বিন্দু। আবার বিত্তকে শক্ত করে জড়িয়ে ধরে অবিরাম কান্না জুড়ে দিল সে। বিত্ত অসহায় চাউনিতে বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত কিছু শোনার পর বিন্দুর রাজনীতিকে ঘৃণা করা অমূলক নয়, বরং বিন্দুর স্থানে সে হলেও এরূপ ঘৃণা করত, বোধহয় এর চেয়েও বেশি ঘৃণা করত। বিত্ত পার্টির কাজকর্মে ফের হাত দিয়েছে। টানা 5 দিন ঘরে বসে শরীরে ভীষণ আলসেমি ভর করেছিল। ফলস্বরূপ আজ কাজে উদ্দীপনা ফিরে পেতে বেগ পোহাতে হয়। বিশেষ করে এই 5 দিনে বিন্দুর সঙ্গ কাটানো প্রতিটি মুহূর্ত তার মনোরণ্য উষ্ণ অনুভূতির ঘটনা ঘটেছে, যার দরুন কাজে মনোযোগ দিতেও কষ্ট হচ্ছে। পার্টির মিটিং শেষে বিত্ত আফতাব হোসেনের মাধ্যমে জানতে পারল তার চাচাতো চাচা মকবুল হোসেন, যিনি কিনা বর্তমানে খুলনার এমপি, তিনি সন্তান সহ সস্ত্রীক তাদের বাড়িতে বেড়াতে আসবেন, বিশেষভাবে বিন্দুকে দেখার জন্য। তাই বিত্ত কল করলো বিন্দুকে। বিন্দু তখন ভার্সিটি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। বিত্তর কল রিসিভ করতে বিন্দু জিজ্ঞেস করলো, মিটিং কেমন হলো? বিত্ত মৃদু হাসলো, বলল, ভালো হয়েছে। বিন্দু আলতো হাসলো, জিজ্ঞেস করলো, এই অসময়ে ফোন কেন করেছেন? কেন অসময়ে ফোন করতে পারি না তোমাকে? তোমার খোঁজ নেয়ার জন্য বুঝি সময় বেঁধে দিতে হবে? মিস্টার, আপনার সামনে নির্বাচন। এখন বউকে সময় কম দিয়ে পার্টির কাজে মনোযোগ দিন, বুঝছেন? পার্টির কাজের জন্য আরো মানুষ আছে, কিন্তু আমার বউয়ের জন্য তো এক বৃত্তই আছে। ঢং কম করুন। কি কাজে ফোন দিয়েছেন তাই বলুন। ইস, ভালোবাসাকে ঢং বলা নিষ্ঠুর মেয়ে, তোমার নামে মামলা করা উচিত। বিন্দু হাসলো। বিত্ত এবার মূল কথায় ফিরে আসলো, এখন সিরিয়াস হচ্ছি। হন। শোনো, খুলনা থেকে আমার এক চাচা তার বউ বাচ্চা সহ আসবে তোমাকে দেখতে। আমাদের রিসেপশনে আসতে পারেনি, তাই এখন এসে সরাসরি দেখবে তোমাকে। কবে আসবেন তারা? আজই আসবে, সন্ধ্যার দিকে বোধহয়। আচ্ছা। সেভাবে প্রিপারেশন নিয়ে রেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে রাখি, কাজ আছে কিছু। বিত্ত কল কেটে দিল। বিন্দু ভাবনায় পড়ল, নতুন মেহমানের সামনে যেতে হবে আমার, পোশাক আশাকের দিকে বিশেষ নজর দিতে হবে। সন্ধ্যার বেশ বড়, অর্থাৎ রাত প্রায় 8টার দিকে মকবুল হোসেন তার পরিবার সমেত আফতাব হোসেনের বাড়ি এসে পৌঁছলাম। মকবুল হোসেনের স্ত্রীর নাম শিউলি, তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে, তার নাম তিয়াস, মেয়ে ছোট, তার নাম তরি। তিয়াস বর্ষার সমবয়সী আর তরি তার চেয়ে 2 বছরের ছোট। মকবুল হোসেন সপরিবারে বাড়িতে ঢুকলে জাহানারা বেগম সাদরে আমন্ত্রণ জানান তাদের। শাহানা হোসেন ও হাসিমুখে আমন্ত্রণ জানান তাদের। বিশাল ড্রয়িং রুমে বসে জাহানারা বেগম, শাহানা হুসাইন ও বর্ষা সকলের সাথে ভাব বিনিময় করেন। অতঃপর বর্ষাকে পাঠান বিন্দুকে নিচে নিয়ে আসার জন্য। বর্ষাকে বিন্দুকে নিয়ে আসতে গেলে বিন্দু কিঞ্চিত ভয়ভীতির সাথে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল। বর্ষা হাসি মুখে বলল, সব সময়কার মতো গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল। তারা উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করবে না তো? কি জিজ্ঞেস করবে? এমন ভাবে কথা বলছো যেন তোমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। বলেই সে সশব্দে হেসে উঠল। হেসে ফেলল স্বয়ং বিন্দুও। বর্ষা বিন্দুকে নিয়ে নিচে নেমে এলো। বিন্দু মাথা তুলে মকবুল হোসেনকে সালাম জানিয়ে শিওলো।
বেগমের সম্মুখে এসে দাঁড়ালো। মাথা তুলতেই তার দৃষ্টি স্থির হলো শিউলি বেগমের মুখমণ্ডলের উপর। কয়েক সেকেন্ডের মাঝেই সে বিশাল এক ধাক্কা খেলো যেন। সামনের ব্যক্তিটিকে পুরোপুরি চিনতে কয়েক সেকেন্ড সময় লাগলো বিন্দুর। সহজেই চিনে ফেলল তার জীবদ্দশার সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটিকে, তার জন্মদাত্রী মাকে। চেহারার জল্লুস একটুও কমেনি, বরং সৌন্দর্য পরিপক্কভাবে যেন আরো বেড়েছে। টাকার গরমে বোধহয়। বিন্দু কয়েক পা পিছিয়ে এলো। চেহারায় তার অবিশ্বাস্য ভাব বিরাজ করছে। টোক ঠিকরে বেরিয়ে আসছে ঘৃণার ফুলকি। কিছুতেই তার বিশ্বাস হতে চাইছে না মা নামক মহিলাটি আজ ঠিক তার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য পরিচয়। তীব্র ক্রোধ ও অবিশ্বাস্য কণ্ঠে বিন্দু বলে উঠল, আপনি আপনি বেঁচে আছেন তাহলে? বিন্দুর এরূপ কথায় উপস্থিত সকলে তাজ্জব বনে গেল। বিস্মিত হলেন স্বয়ং শিউলিও। কি বলছে সে এসব? একদম আকস্মিকভাবে বাচ্চা মারা নিয়ে কথা উঠল কেন? শিউলি বেগম বিস্ময়ের সহিত ক্ষুব্ধ স্বরে বলে উঠলেন, এসব তুমি কি বলছো বিন্দু? আমাকে কি চিনো তুমি? বিন্দু হাসল। সে হাসিতে অবজ্ঞা বিরাজ করছে। শিউলির চোখে চোখ রেখে সে এবার তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলল, আমি ভেবেছিলাম কোলের মেয়ের শোকে আপনি বোধহয় মারাই যাবেন, কিন্তু এই কি, আপনি তো বেঁচে আছেন। ওহো, ভুলে গেলাম কি করে। মায়া মমতা ভুলে মেয়েটিকেই তো আপনি মরার জন্য ফেলে রেখে এসেছিলেন। চমকে উঠলেন শিউলি বেগম। তবে বিত্তর বউ বিন্দুই কি তার মেয়ে বিন্দু? মকবুলের কাছে প্রথমে যখন বিত্তর বউয়ের নাম শুনেছিলেন, তখনই নিজের মেয়ে বিন্দুর কথা মনে পড়ে তার, যাকে আজ থেকে প্রায় 18 বছর আগে ফেলে রেখে এসেছিলেন। কিন্তু ঘুণাক্ষরও তিনি কল্পনা করেননি বিত্তর বউ বিন্দুই তার সেই ছোট্ট মেয়ে বিন্দু। আশেপাশের সবকটা মানুষ শিউলি ও বিন্দুর মধ্যকারের সম্পর্ক নিয়ে অবগত। জাহানারা বেগম ও শাহানা হুসাইন তো বিস্ময়ের চরম চূড়ে অবস্থান করছে। একদিকে মেহমানদের সামনে বিন্দুর এরূপ আচরণ, অপরদিকে বিন্দু ও শিউলির কথোপকথন। কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। জাহানারা বেগম অধৈর্য হয়ে বললেন, হচ্ছেটা কি এখানে? বিন্দু, তুমি এই ধরনের কথা বলতেছো কেন? শিউলি কি তোমার পরিচিত? শিউলির চোখজোড়া মুহূর্তে ছলছল করে উঠল। বিন্দুকে চিনতে পেরেছেন তিনি। এই তো তার মেয়ে, যাকে 2 বছর পাগলের মতো খুঁজেছেন তিনি, অথচ কোনো খোঁজই পাননি। ভেবেছিলেন মেয়ে বোধহয় মারা গিয়েছে, কিন্তু তার বড় মেয়ে যে বেঁচে আছে। শিউলি বিন্দুর দিকে মমতার হাত বাড়িয়ে সিক্ত গলায় বললেন, বিন্দু, আমার মেয়ে বিন্দু, কেমন আছিস মা? অকস্মাৎ ড্রয়িং রুমে ছোটখাটো একটা বাজ পড়ল যেন। শিউলির মুখে একথা শুনে উপস্থিত সকলের লোম খাড়া হয়ে এলো, বিন্দু ব্যতীত। শিউলির স্পর্শ লাগার পূর্বেই বিন্দু ছট করে হাত সরিয়ে কয়েক কদম পিছিয়ে এলো। স্পষ্ট বিতৃষ্ণায় বলে উঠল, খবরদার ছোবেন না আমায় একদম। আপনার সামান্য স্পর্শ আমার জীবন ধ্বংস করে দিবে। বহু বছর পর একটু সুখের মুখ দেখেছি আমি। শিউলির কাতরে উঠলেন। মেয়েকে এত বছর পর কাছে পেয়ে এতটা ঘৃণিত বাণী শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। এদিকে শাহানা হুসাইন বিস্মিত হয়ে বিন্দুকে জিজ্ঞেস করলেন, বিন্দু, তুমি না বলেছিলে তোমার মা মারা গিয়েছে? তাহলে শিউলি কি করে? বিন্দু ঘৃণাপূর্ণ চাহনিতে শিউলির দিকে তাকিয়ে বলল, বলে সে মকবুল হোসেনের দিকে আঙুল তুলল। মকবুল হোসেন এতক্ষণ বিন্দুর দুঃখে দুঃখিত হচ্ছিলেন, কিন্তু আচমকা নিজের উপর থতমতো খেয়ে গেলেন তিনি। এদিকে শিউলি বাদে উপস্থিত সকলেই চরম বিস্ময়ে সেদিকে চেয়ে রইল। কেউই বিশ্বাস করতে পারছে না যে শিউলি বিন্দুর মা এবং তিনি মকবুলের প্রেমে পড়ে ছোট্ট বিন্দুকে রেখে চলে গিয়েছিল। শিউলি কোন দিকে ভাবছে না। সে এখন বিন্দুকে একটু ছুতে চাইছে, আদর করতে চাইছে। সিক্ত গলায় অসহায় হয়ে বিন্দুকে বললেন, বিশ্বাস কর মা, আমি আসার পর একটা সপ্তাহ ভালো থাকতে পারিনি। নিজের ভুল বুঝতে পেরে আবারও ফিরে গিয়েছিলাম, কিন্তু কোথায় ছিলি না তোরা? পুরো শহরের কোথাও পাইনি আমি তোর। বিন্দু প্রায় চিৎকার করে বলল, থামুন, আপনার অজুহাত আমি শুনতে চাইনি। এত বছর পর এসে এসব নাটকের কোনো মানেই হয় না। দয়া করে আমার সাথে আর কথা বলতে আসবেন না আপনি। বলেই বিন্দু ফিরে চলে যেতে নিল। কিন্তু কয়েক কদম যাওয়ার পরপরই তার মাথা চক্কর দিতে শুরু করলো। সেকেন্ডের মাঝে সে জ্ঞান হারিয়ে ফেললো। তবে মেঝেতে পড়ে যাওয়ার পূর্বে বর্ষা দৌড়ে এসে তাকে ধরে নিল। পিটপিট করে চোখ মেলে তাকালো বিন্দু। পাশে তাকিয়ে দেখলো বিত্ত উদ্বিগ্ন চাহনিতে চেয়ে আছে। বিত্তর পাশে বর্ষা, জাহানার বেগম, শাহানা হুসাইন ও শিউলি। শিউলিকে দেখা মাত্র বিন্দুর মেজাজ চটে গেল। ক্ষণেই অন্যদিকে ফিরে বিত্তকে দেখলো। আমি একটু একা থাকতে চাই বৃত্ত, সবাইকে চলে যেতে বলুন প্লিজ। বিন্দুর এই সবাই
এর অর্থ হলো শিউলি। এ কথাটি বুঝতে কারো সময় লাগলো, তবে বৃত্তর কিছু বলার পূর্বে শিউলি সহ সকলেই রুম ছেড়ে চলে গেল। বৃত্ত যেতে চেয়েছিল, কিন্তু বিন্দু তার হাত ধরে যেতে বাধা দিল। বলল, আপনি থাকুন বৃত্ত। বলে সে উঠে বসতে চাইল। বৃত্ত তাকে হাত ধরে সাহায্য করলো। বসা মাত্রই সে বৃত্তকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। বৃত্ত বুঝতে পেরেছে বিন্দুর মন এখন বিক্ষুব্ধ, মাত্রই একটা ট্রমা পেয়েছে সে। এ মুহূর্তে তার পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণ পর বিন্দু কথা বলল, চাপা কষ্ট খানিক আনন্দ নিয়ে বলল, বৃত্ত, আমি মেবি প্রেগনেন্ট। চট করে বিন্দুকে ছেড়ে বিস্মিত চাহনিতে চাইল বৃত্ত। তার চাহনিতে একই সাথে বিস্ময় ও খুশির ঝলক ফুটে উঠেছে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি সত্যি বলছো বিন্দু? বৃত্তরের প্রতিক্রিয়ায় কষ্টের মাঝেও মৃদু হেসে উঠল বিন্দু। বলল, আমি শিওর না, কোনো টেস্ট করিনি। 2 মাস যাবৎ পিরিয়ড বন্ধ, আর রিসেন্টলি কিছু লক্ষণও মিলে যাচ্ছে। স্ট্রিপ টেস্ট করে নিশ্চিত হতে হবে। খবর নিশ্চিত তাকে অনিশ্চিত তা জানে না বৃত্ত, তবে এতটুকুতেই তার মনে খুশি ধরেছে না। বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে সিক্ত আনন্দের সুরে বলল, ইনশাল্লাহ টেস্ট পজিটিভ আসবে। থ্যাংক ইউ সো মাচ বিন্দু, তোমার কারণে আমি বাবা ডাকটা শুনতে পাবো। তার খুশি দেখে বিন্দু ভীষণ খুশি হলো, তবে মুহূর্তে বৃত্তকে ছেড়ে দিয়ে বলল, তবে এক্ষুনি কাউকে জানাবেন না প্লিজ। বিশেষ করে ওই মহিলাকে তো মোটেও জানাবেন না। আমি চাই না আমার অনাগত সন্তানের উপর ওনার কালো ছায়া পড়ুক। বৃত্ত রাজি হলো। বিন্দুকে বুঝিয়ে সুঝিয়ে সে স্ট্রিপ আনতে রুম থেকে বের হলো। বৃত্তকে দেখে শিউলি প্রায় দৌড়ে চলে এলেন। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, বিন্দু এখন কেমন আছে বৃত্ত? বৃত্ত কাটকাট গলায় বলল, ভালো আছে, তবে আপনাকে রুমে যেতে নিষেধ করেছে। বলে সে বাইরে চলে গেল। রাতে প্রেগন্যান্সি টেস্ট করলো বিন্দু, রেজাল্ট পজিটিভ। চরম খুশিতে আত্মহারা হয়ে উঠল বিন্দু ও বৃত্ত। আগামীকাল হসপিটালে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে 100% নিশ্চিত হবে, এরপর সবাইকে বলবে। উপরন্ত কাল সকালে মকবুল হুসাইন তার পরিবারকে নিয়ে চলে যাবেন। আজই চলে যেত, তবে এত দূরে হওয়ায় রাতে 4টা পথে সমস্যা হতে পারে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে রাখা হলো বাসায়। বিকেলে বৃত্ত সবাইকে শিউলির সত্যতা জানিয়েছিল। ঘৃণায় তখন শিউলির সাথে কেউ কথা বলেনি, এমনকি মকবুল হোসেনের সাথেও না। এদিকে 18 বছর পূর্বে নিজ কৃতকর্মের জন্য আজ সকলের সামনে লজ্জিত বোধ করছে সে। তার ছেলে মেয়ে দুটো মা বাবার এ কৃতকর্মের জন্য কারোর সামনে যেতে পারছে না, ঘরে গুটিসুটি মেরে বসে আছে। খানিক সুস্থ বোধ করার পরও বিন্দু শিউলির সাথে আর কথা বলেনি, তবে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে যেন তার সাথে কোনোরূপ যোগাযোগের চেষ্টা যেন না করে শিউলি। আপাতত সে এসব তিক্ত স্মৃতি ভুলে খুশির মুহূর্তগুলো উপভোগ করতে চাইছে। বিন্দু এখন 3.5 মাসের গর্ভবতী। তার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন থাকায় বেশ মেনে শুনে চলে সে। বাড়ির প্রতিটি সদস্য এখন বিন্দুর প্রতি অতিরিক্ত যত্নশীল। বংশের নতুন সদস্য, প্রথম নাতি অথবা নাতনি আসতে চলেছে যে। এদিকে বিন্দুকে ইদানিং কম সময়ে দিতে পারছে বৃত্ত। এ মাসেই নির্বাচনের শেষ সময়ের মিছিল মিটিং প্রচারে ভীষণ ব্যস্ত সে। বিন্দু অবশ্য এ নিয়ে অভিমান বা রাগ দেখায় না, কেননা এ মুহূর্তে এসব দেখিয়ে লাভও নেই। নির্বাচন সামনে, ব্যস্ততা থাকা স্বাভাবিক। আজ শহরে সবার আয়োজন করা হয়েছে, বৃত্ত সেখানে ভাষণ দিবে। বাদলও আছে সেখানে। আফতাব হোসেনের উপস্থিতি হওয়ার কথা, তবে পার্টির কাছে একটু ব্যস্ত থাকায় দেরিতে আসবেন তিনি। ততক্ষণে ছোট ছোট নেতারা জনসম্মুখে ভাষণ দিচ্ছে। বৃত্ত এখন ভাষণ দিবে, সেটার প্রস্তুতি নিচ্ছে। মিনিট 5-এর মধ্যে মাইকের সামনে উপস্থিত হলো বৃত্ত। সবাই উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে ভাষণ দিল সে। নিজেদের দলের সকল কর্মসূচি সম্পর্কে আগাম ইঙ্গিত দিল, সকলকে আশ্বাসের বাণী শোনালো। বলা বাহুল্য, এত বছরের এ দলের উপর আস্থা রেখে জনগণ করতালি দিয়ে জায়গাটা মুখরিত করলো। বৃত্ত নিজের ভাষণ শেষ করে তার জায়গায় বসার পূর্বে স্টেজের পেছনে বুম শব্দ বিস্ফোরণ ঘটল। কারোর আর বুঝতে বাকি রইল না যে সবাই বোম ফেলা হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল চারপাশ। আহত হলো অনেকে, নিহত হলো অনেকে। ওদিকে থাকা অনেকের হাত পা উড়ে গেল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সকলে ছোটাছুটি করতে লাগলো। সন্দেহ নেই ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এতে। মূল সারির নেতাগুলোর কি অবস্থা কেউ জানে না। স্টেজের নিচে পড়ে আছে বোধহয়, আদৌ বেঁচে আছে কিনা জানা নেই। হাসপাতালের জরুরি বিভাগে হইচই শুরু হয়ে গিয়েছে। ডাক্তাররা হিমশিম খাচ্ছে আহতদের চিকিৎসা দিতে। আধ ঘন্টা আগেই একটা বাস অ্যাক্সিডেন্টে 25 জন আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছে। এর মধ্যে বৃত্ত অনুষ্ঠিত সভায় বোমা হামলায় আহতরাও একই হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে হিমশিম খাচ্ছে ডাক্তাররা। সবাই যে হামলা হয় তাতে 2 জন পুলিশ সদস্য, 5 জন সাধারণ জনতা নিহত হয়েছে। নেতাদের মধ্যে একজনের অবস্থা বেশ শোচনীয়। বৃত্ত, বাদল ও বাকি 2 জন প্রাণে বেঁচে ফিরলেও আহত হয়েছে বেশ।
দুজনের পায়ের উপর স্টেজের অধিকাংশ পড়েছিল, ফলে পা থেতলে গিয়েছে। মূলত বিত্ত ও বাদলকে বাঁচাতে গিয়ে তারা এতটা আহত হয়েছেন। বাদল ও বিত্তকে বাঁচাতে গিয়ে বাম পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার করে ফেলেছে। বিত্তকে বাঁচানোর মূল কারণ সামনের সপ্তাহে নির্বাচন। এমত অবস্থায় শত্রুপক্ষের উদ্দেশ্যে যদি সফল হয় তবে নির্বাচনে দাঁড়াতেই পারবে না সে। যদিও স্টেজের উপর উপস্থিত সকল বিত্তকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছে, তবুও সে আহত হয়েছে। শরীরে বেশ কিছু জায়গায় কেটে গিয়েছে, বাহুতে স্টেজ বাঁধানো পেরেক ঢুকে গিয়েছে। প্রতিপক্ষের দলের হামলায় একটু জন্য প্রাণে বেঁচে গিয়েছে নেতারা, কারণ স্টেজের ঠিক পেছনেই তবে সামান্য একটু দূরে হামলা হয়। হামলার কথা শুনে আফতাব হোসেন পার্টির লোকদের নিয়ে হাসপাতালে ছুটে যান। ওদিকে বিন্দুও আসতে চেয়েছিল, কিন্তু এই অবস্থায় অত রক্তারক্তির মধ্যে যেতে কড়া নিষেধাজ্ঞা দিয়ে দেয় তার শ্বশুর। এর ফলে দাদির কাছে বসে বসে কাঁদতে থাকে বিন্দু। শাহান হোসেন ও বর্ষা সর্বোচ্চ চেষ্টা করছে বিন্দুকে বোঝানোর, কিন্তু সে কান্না করেই যাচ্ছে। ওদিকে নিউজে এ নিয়ে খবর বের হয়েছে। গুটি কয়েক নিউজ চ্যানেলে যা হয়েছে তার চেয়েও বরং অধিক রংচং মিশিয়ে বলছে। এক নিউজ চ্যানেল তো মাঠটা ছাড়িয়ে আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিত্তকে মৃত ঘোষণা করে দিয়েছে। এসব দেখে বিন্দুর আরও অস্থিরতা বাড়ছে। মানসিক চাপে কাহিল হয়ে কান্নাকাটি করার পর বিন্দু জ্ঞান হারালো। আপাতত তাকে বাসারই 3 জন মহিলা মিলে দেখাশোনা করলো। দুটো ছেলের এই করুণ অবস্থা। পার্টির অন্যান্য সদস্যরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাতে আফতাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন, সেটাও আবার অজ্ঞাত কারোর বিরুদ্ধে না, খলিল মোল্লার বিরুদ্ধে। আফতাব হোসেনের সকল সন্দেহ খলিল মোল্লাকে ঘিরে আবর্তিত হচ্ছে, কেননা নির্বাচনের সময় এই লোকটাই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। উপরন্তু গত পরশু রাতে অজ্ঞাত নামে হুমকিপূর্ণ এক চিঠি আসে, তাতে আফতাব হোসেন ও বিত্ত উভয়কেই নির্বাচন থেকে হটে যাওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু বাপ ছেলে এসব হুমকিতে মোটেও ঘাবড়ায় না। রাজনীতিতে এসে এসব তাদের কাছে নিতান্তই ডাল ভাত। আফতাব হোসেন বিত্ত বাদলের সর্বোচ্চ দেখভাল নিশ্চিত করছেন, সাথে পার্টির বাকি লোকদেরও সুচিকিৎসা নিশ্চিত করছেন। রাতের দিকে শরীর খানিকটা ভালো হলে বিন্দুকে কল করে বিত্ত। সারাদিন ধরেই বিন্দু কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বিত্তর শারীরিক অবস্থার জন্য কেউ কথা বলতে দেয়নি। বিত্তর নাম স্ক্রিনে দেখা মাত্রই বিন্দু কল রিসিভ করে আর্দ্র চোখে জড়ানো গলায় জিজ্ঞেস করলো। বিত্ত হাসপাতালে বেডে শুয়ে শুয়ে মৃদু হাসলো। বিন্দুর ওই উদ্বেগ মাখা গলার স্বর শুনতেও স্বস্তি। বলল, মোটামুটি সুস্থ, তবে পুরো শরীর মারাত্মক ব্যথা। বিন্দু কিছু না বলে ডুকরে কেঁদে উঠল। ওদিকে বিত্ত তাকে সতর্ক করলো, খবরদার কাঁদবে না, আমি তো সুস্থ আছি। তুমি এভাবে দুর্বল হয়ে পড়লে আমাদের বাচ্চার কি হবে বলো তো? বিত্ত এবার অকপটের রাগ দেখিয়ে বলল, খবরদার বিন্দু, সব কথা বলতে যাবে না। আমি না থাকলেও আমার স্মৃতি হিসেবে আমাদের বাচ্চা থাকবে, ওকে ঘিরেই তোমাকে বাঁচতে হবে। বৃত্ত, আমি আর সহ্য করতে পারছি না এসব রাজনীতি। আপনাকে আর কতবার এমন বিপদে পড়তে দেখবো আমি? যতদিন রাজনীতিতে আছি ততদিন আমার শত্রু থাকবে, আর এসব তো ছোটখাটো ঘটনা। এটা কি ছোট ঘটনা বলছেন আপনি? জানেন কতজন মারা গিয়েছে? জানি, আর এত চিন্তা করো না, কারণ নির্বাচনের আগে এটাই আমাদের শেষ সভা ছিল। সামনের সপ্তাহে তো ইলেকশন, ততদিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্ট মানে কিন্তু বেড রেস্ট, একদম কড়াকড়ি বেড রেস্ট। ওসব মিটিং মিছিলে বের হওয়া যাবে না একদম। আচ্ছা, যথা আজ্ঞা মহারানী। এখন তাহলে রাখি, কড়া ঘুমের ওষুধ দিয়েছে, ঘুম আসছে। আচ্ছা ঘুমান, তবে খেয়াল রাখবেন নিজের। তুমিও নিজের খেয়াল রেখো। 3 দিন পর খালেদ মোল্লা গ্রেপ্তার হলেন। সেদিন হামলার পেছনে ওনার হাত ছিল। আফতাব হোসেনের জোরে পুলিশ দ্রুতই হামলাকারীকে সামান্য আনতে সক্ষম হলো। সন্দেহ নেই ক্ষমতা পাওয়ার লোভেই তিনি এই নিজ কাজ করেছেন। আপাতত দলের কিছু নেতাও তাকে জেলে পোড়া হয়েছে, বাকিটা আফতাব হোসেন নির্বাচনের পরে দেখবেন। এদিকে বিত্ত বাদল বাড়িতে পরিশ্রম নিচ্ছে, ফলে প্রধান হিসেবে একা কাজের দায়িত্ব পড়েছে আফতাব হোসেনের উপর। যদিও তিনি ভালো মতোই সামলে নিচ্ছেন সব। নির্বাচনের দিন এলো, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিত্তই জিতল। ফলে সারা রাত সে পার্টির লোকদের সাথে ব্যস্ত থাকলো। ওদিকে বিন্দু তার অপেক্ষায় থেকে থেকে যে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি। তার ঘুম ভাঙলো বিত্তর ডাকে। পিটপিট করে চোখ মেলে দেখলো সকাল হয়ে গিয়েছে। চট করে ঘড়িতে তাকালো সে, সকাল 8টা বাজে। এবার বিত্তর দিকে তাকিয়ে দেখলো সে এখনো বাইরের পোশাকেই, অর্থাৎ সাদা পাঞ্জাবি পরেই আছে। বিন্দু তড়িতে উঠে বসলো, বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি মাত্র আসলেন? বিত্ত একগাল হেসে বলল, একটু দাঁড়াও তো। বিন্দু ভুরুচোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, কেন? আহা, দাঁড়াও তো। বিন্দু কথা মতো দাঁড়ালো। মুহূর্তেই বিত্ত তার পা ধরে তাকে কোলে উঠালো। কয়েক চক্কর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলল,
বিন্দু, আমি জিতে গিয়েছি বিন্দু, আমি জিতে গিয়েছি। তার এই উচ্ছ্বাসে ভীষণ খুশি হলো বিন্দু। তবে মাথা ঘুরছিল বলে দ্রুতই বৃত্তকে নামাতে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য বৃত্ত তার প্রেগনেন্সির কথা ভুলেই বসেছিল। কোল থেকে নামানোর পর দুজন ধাতস্থ হলে বৃত্ত বলল, চলো ছাদে যাই। কিন্তু কেন? আরে চলো তো। বিন্দু দ্বিতীয় প্রশ্ন করল না। বৃত্ত তাকে নিয়ে ছাদে এসে তাদের অপরাজিতা গাছটার সামনে দাঁড়িয়ে রইল। একটা সদ্য ফোটা অপরাজিতা নিয়ে বিন্দুর কানে গুজে দিল নীরবে। নিষ্পলক চাহনিতে কয়েক মুহূর্ত প্রাণ ভরে দেখে নিল বিন্দুকে। অতঃপর কপালে গভীর চুমু এঁকে বলল, আমার অপরাজিতা, আমার বউ, আমার ভালোবাসা। বিন্দু আলতো হাসলো। সে এগিয়ে গিয়ে বৃত্তর গালে চুমু বসিয়ে বলল, আমার বাচ্চার আব্বাজান, আমার ভালোবাসা। হাসলো বৃত্ত। অতঃপর আরেকটি অপরাজিতা ছিঁড়ে নিয়ে হাঁটু গেড়ে বিন্দুর সামনে বসলো। বিন্দুর পেটের উপর ফুলটা ধরে তাতে চুমুক দিয়ে বলল, এই যে আমার ছোট্ট অপরাজিতা, আমার বড় অপরাজিতাকে ডিস্টার্ব করবে না জানো? বিন্দু কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বাবু যে মেয়েই হবে তা কি করে নিশ্চিত হলেন আপনি? আমি আল্লাহর কাছে চেয়েছি যে, আমি চেয়েছি আমাদের যেন ছোট্ট একটা রাজকন্যা হয়, যার আদুরে নাম রাখবো অপরাজিতা, আমার ছোট্ট অপরাজিতা। বলে বৃত্ত উঠে দাঁড়ালো। বিন্দুকে জড়িয়ে ধরে বলল, আমার ছোট্ট অপরাজিতাকে ঘিরে থাকবে তুমি, আর তোমাকে ঘিরে থাকবো আমি। বিন্দুকে ঘিরে বৃত্ত আজীবন থাকবে।